অর্থনীতি আর ব্যবসার খবর আমাদের কাছে শুধুমাত্র সংখ্যা ও পরিসংখ্যান মনে হয়, কিন্তু এসব হিসাবের আড়ালে লুকিয়ে আছে দেশের মানুষের চলমান গল্প। এই সকল গল্প খুঁজে তুলে ধরতে কাজ করেন সাংবাদিকরা। আর আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন এমনই একজন অভিজ্ঞ সাংবাদিক, আব্বাস উদ্দিন নয়ন। ধন্যবাদ আপনাকে। আমাদের আজকের অনুষ্ঠান বিহাইন্ড দ্য নাম্বারসে আপনাকে স্বাগতম নয়ন ভাই। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন ভাই? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ। শুরুতেই জানতে চাই ভাই, আপনার সাংবাদিকতার শুরুটা কিভাবে হয়েছিল? আসলে সাংবাদিকতা পেশা, এটা আমি সাংবাদিকতা আসার আগে আসলে বুঝতাম না। মানুষ আসলে ইউনিভার্সিটিতে পাশ করার পরে তার ক্যারিয়ারকে মানুষ চয়েস করে। অনেকে বিসিএস দেয়, অনেক লং টার্ম ধরে প্রিপারেশন নেয়। যারা আইনজীবী হয় তারা হলো সিনিয়র আইনজীবীদের পেছনে ঘোরে, বা যারা সাংবাদিক হওয়ার ট্রাই করে তারাও আগে থেকেই বড় সিনিয়র সাংবাদিক যারা তাদের সঙ্গে তারা দেখা করে, তারা নেটওয়ার্কিং করে চেষ্টা করে। আমার আসলে এমন কিছুই না। আমি আসলে সাংবাদিক হব যেদিন শুরু করেছিলাম তার ঠিক আগের দিনও আমার আসলে ডিটারমাইন ছিল না আমি আসলে সাংবাদিক হব। আমি মাস্টার্স পড়ার সময় একদিন প্রথম আলো পত্রিকা, আমি পত্রিকা রেগুলারই পড়তাম নিয়মিতই। প্রথম আলো পত্রিকা একটা বিজ্ঞাপন দেখলাম, নতুন একটা অনলাইন পোর্টাল আসছে, তারা খুব ভালোভাবে কাজ করবে, খুব ভালো কমপ্লায়েন্স হবে, এমন বিজ্ঞাপন দেখে আমি জাস্ট কৌতূহলবশত সিভি ড্রপ করেছি। পরে আমাকে ডাকলেন, দেখে ওই পত্রিকার সম্পাদক, মেনলি অনলাইন অর্থসূচক নাম এটা, উনি আমার সঙ্গে 30-40 মিনিট গল্প করলেন দেশ বিদেশ। অবশ্য তখন আমি একটু বিসিএসের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, আমার যেহেতু জানার অ্যাঙ্গেলটা একটু বেশ ভালোই ছিল ওই সময়। তো উনি আমার সাথে কথা বলে বেশ আগ্রহী ফিল করলেন এবং বললেন যে আপনি খুব ভালো করবেন এই পেশায়। উনি আমাকে একটা কম্পিউটার দিয়ে বসে দিলেন যে আপনি দেখেন কী পারেন। আমি ইউনিভার্সিটি থাকা অবস্থায় এক স্যারের সঙ্গে রিসার্চে কাজ করেছি, ফলে তখন থেকেই আমার আসলে লেখার হাত খুব ভালো ছিল। তো আমি ওই দিনই দু একটা আর্টিকেল লিখলাম, খুব ভালো লেখার পরে উনি দেখে খুব খুশি হলেন, বললেন যে আপনি আজকেই জয়েন করেন। আমি বললাম যে না, আমি আজকে আসলে জয়েন করতে পারবো না, ফ্যামিলির সঙ্গে একটু আলাপ করে নেই। বললো যে আলাপ করার পরে যদি ওনারা না করে তাহলে আপনি জয়েন করবেন না, যদি বলে তাহলে আজকে থেকেই আপনার স্টার্টিং এবং আজকে থেকেই আপনার স্যালারি কাউন্ট হবে, আজকে থেকে আপনার জয়েন। তো বাসায় গিয়ে আলাপ করলাম, বলে যে কয়েকদিন করে দেখো। এই দেখা থেকেই আসলে আমার সাংবাদিকতা শুরু এবং আমি এখন পর্যন্ত সেই প্রথম দিনের হুপের মধ্যে এখনও আছি অ্যাকচুয়ালি। আচ্ছা ভাইয়া, আপনার কি কোনো অনুপ্রেরণা কাজ করেছে সাংবাদিকতা কি পেশা হিসেবে চয়েস করার জন্য? অ্যাকচুয়ালি অনুপ্রেরণা কিনা সেটা বলবো না, তবে কিছু অ্যাট্রাকশন কাজ করেছে। যেমন আমি যেমনটা বলছিলাম, আমি শুরু করার পরে আমাকে তো আমার ওই সম্পাদক উনি আমাকে অনেক উৎসাহিত করেছেন যে সাংবাদিকতা করলে আমি অনেক ভালো করব। আমার মধ্যে উনি অনেক কী দেখেছেন আমি জানি না। এরপরে আমার প্রথম অ্যাসাইনমেন্ট ছিল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বাংলাদেশ মালয়েশিয়া G2G ভিত্তিতে চুক্তি করবে। তো প্রথম অ্যাসাইনমেন্ট, তো অ্যাসাইনমেন্টে যাওয়ার পরে অ্যাসাইনমেন্টে যখন গেলাম তখন হলো মালয়েশিয়ান বাংলাদেশের পাট মন্ত্রী আসবেন, তো সেটা নিয়ে মন্ত্রণালয় একটা প্রেস ব্রিফিং করবে। তো ওই সময় মন্ত্রী ছিলেন ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। তো উনি তো বেশ দাপুটে, উনি শেখ হাসিনার বেয়াই, একসময় আওয়ামী লীগ ক্ষমতায়, তো ওনার অনেক দাপট। তো আমি যাওয়ার পরে আমাদের 3-4 জন সাংবাদিককে ওই মন্ত্রণালয়ের পিআরও মন্ত্রী রুমে নিয়ে গেলেন। তো মন্ত্রী রুমে গিয়ে মন্ত্রীর সামনাসামনি চেয়ারে বসলাম, বসে ওনার সাথে মালয়েশিয়ার জনশক্তি রপ্তানি নিয়ে নানা কথাবার্তা বলছি। তো এটা অন্যরকম একটা ফিলিংস যে আমি ইউনিভার্সিটিতে তখন মাস্টার্স করি, তো একজন মন্ত্রীর কাছে আমাদের কাছে যাওয়া মানে তো অনেক প্রোটোকল মেনটেন করা। আমি দেখলাম যে আমার ইউনিভার্সিটির পলিটিক্যাল যারা লিডার নেতা, তারা একজন সাধারণ নেতার পিছনে, মন্ত্রী তো দূরের বিষয়, তাদের পিছনে অনেক দৌড়ায়, সুযোগ পায় না। তো আমি শুরুতেই গিয়ে একজন মন্ত্রীর সামনাসামনি শেয়ারে বসছি, ওনাকে আমি কোশ্চেন করছি, উনি অ্যান্সার দিচ্ছে। সো এটা আমার মধ্যে বিরাট একটা অনুপ্রেরণা বলেন আর বা উৎসাহ বলেন, এটা আমার মধ্যে কাজ করেছে। তো এরপর থেকে আসলে একটা নেশার মধ্যে ঢুকেছি সাংবাদিকতা। তো এই যে বড় মানুষের সাহায্য যাওয়া, ভালো জায়গায় যাওয়া, এটা একটা নেশা হিসাবে কাজ করেছে। এটাই ধরে নিতে পারেন অনুপ্রেরণা। আর এরপরে কাজ করার মধ্যে তো এসে নানা সময় নানা নিউজের ইম্প্যাক্ট, কোনো নিউজের ইম্প্যাক্টের কারণে, আমি তো বিজনেস সাংবাদিকতা করি, কোনো নিউজের ইম্প্যাক্টের কারণে অনেক বড় 1000 কোটি টাকার দুর্নীতি থেকে দেশ রক্ষা পেয়েছে। আবার কোনো জায়গায় আমাদের নিউজের কারণে কোনো বড় একটা ব্যাড নিউজ, নিয়োগ অ্যাপয়েন্টমেন্ট আটকে গেছে। আবার হলো আমাদের নিউজের কারণে কোনো একটা অবহেলিত অঞ্চল বাজেট বরাদ্দ পেয়েছে। তো এইসব নানা ইকুয়েশন আছে, নানা সফলতা আছে আসলে নিউজে টিকে থাকার পিছনে, এবং হলো অনুপ্রেরণা বলেন, উৎসাহ বলেন, এগুলো আছে। ভাইয়া, আমরা কি জানতে পারি আপনার বর্তমানে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডে একজন সিনিয়র করেসপন্ডেন্ট হিসেবে আপনার প্রধান দায়িত্বগুলো কী কী? আচ্ছা, ধন্যবাদ, খুব ভালো প্রশ্ন করেছেন। সাংবাদিক হিসেবে আমি যেখানেই থাকি আমার 1 নম্বর দায়িত্ব হলো আসলে লেখা। তো আমি সব জায়গায় বলি সাংবাদিকদের মানে 2টা জিনিস হলো সাংবাদিকতা। একটা হলো জাস্ট
ফ্যামিলিকে বোঝাতে গিয়ে বলি যে ফ্যামিলির মতো সংবাদপত্র বা মিডিয়া এটা কেমন, যেমন হলো ফ্যামিলির একজন মানুষ বাইরে আয় রোজগার করে, বাজার করে, বাসা আসার পর আরেকজন রান্না বান্না করে, এবং সেটা খুব ভালো একটা খাবার হিসেবে প্রেজেন্টেশন হয়, মানুষ খায়। সংবাদপত্র বলেন বা মিডিয়া বলেন একদম সেম। আমরা বাইরে যাই, বাইরে গিয়ে মানুষজনের সাথে কথা বলি, নিউজ সংগ্রহ করি, এটা হলো অ্যাকচুয়ালি আপনি আয় করেন বা বাজার করেন, এটা পরে এটা নিয়ে আসি, নিয়ে আসার পরে বাসায় এখন আধুনিক যুগে দুজনই রান্নাবান্না করে। সো আমরা এখানে রিপোর্টাররা এবং সাব এডিটররা মিলে এটাকে রান্নাবান্না করি খুব ভালোভাবে, যে যত ভালোভাবে রান্না করতে পারি, বাজারটা যত সুন্দর হয়, সেটা আসলে মানুষজন তত ভালো খায়, মানুষজনকে আমরা সেটা খাওয়াই। তো সংবাদপত্র এরাই, আমি একজন সিনিয়র করসপন্ডেন্ট হই, একজন জুনিয়র করসপন্ডেন্ট হই, একজন এডিটর হই, দিন শেষে আমার আসলে এক কাজ এটাই। সো এটা করতে গিয়ে আমি আসলে নিজে সংবাদ সংগ্রহ করাটা ভালোভাবে করি, আরেকজনকে আমি আসলে বলি যে কিভাবে সংগ্রহ করতে হবে। আবার এটা যখন কুকিং হয়, সেই কুকিংটা কত ভালোভাবে করা যায় সেটা নিয়ে কাজ করি। সিনিয়র হইলে আমার কুকিংটা বেশ ভালো হয়, জুনিয়র হইলে রান্নার ক্ষেত্রে একই রকম, যত বেশি এক্সপিরিয়েন্স হবেন আপনার তত বেশি ভালো হবে। তো এটা করি। আর আমরা যখন সিনিয়র হই, সিনিয়র হইলে আমাদের একটা এক্সট্রা কাজ দায়িত্ব চলে আসে, সেটা হলো যে নতুন যারা আসে তাদেরকে শেখানো, তাদেরকে কাজ দেয়া, তাদের কাজগুলো নিয়ে আসা, তাদের রান্নায় আমাদেরকে হেল্প করা, এটা হয়। এর বাইরে অফিস কেন্দ্রিকও আমাদের কিছু কাজ যুক্ত হইতে হয় যখন আমরা সিনিয়র হই, সেটা হলো অফিসের ম্যানেজমেন্ট, অফিসের শৃঙ্খলা, সার্বিকভাবে এগুলোই আসলে কোলাবোরেশনের মাধ্যমে হ্যাঁ, কাজটা হয়। এক্স্যাক্টলি। ভাইয়া, অর্থনীতির পেছনে থাকে নানা নীতি নির্ধারণ, রাজনীতি এবং অনেক স্বার্থের গল্প। আপনি এই বাস্তবতাটাকে কিভাবে দেখেন? অর্থনীতি আসলে আপনি শুরুতে যেমনটা বলছিলেন যে অর্থনীতি বলতে আপনারা বুঝেন সংখ্যা, পরিসংখ্যান। তো এক্স্যাক্টলি অর্থনীতি বলতে আসলে সংখ্যা পরিসংখ্যান না, অর্থনীতি মানে হলো জীবন। আপনি যখন সকালে ঘুম থেকে ওঠেন, প্রথম যে হাতে একটা ব্রাশ টুথপেস্ট নেন, সেটার পিছনে একটা বিরাট অর্থনীতি কাজ করে। যেমন এটার র মেটেরিয়ালটা বিদেশ থেকে আসে, এটা বানানোর জন্য বাংলাদেশে একটা ফ্যাক্টরি আছে, কাস্টমসে এটা সার্ভ করতে হয়, এরপর এটা আবার ফ্যাক্টরিতে যায়, র মেটেরিয়ালটা ফ্যাক্টরিতে আবার কিছু সাপ্লায়ার কাজ করে, সেখানে আবার কিছু শ্রমিক কাজ করে, সেখানে একটা মালিক পক্ষ কাজ করে, মালিক পক্ষ আবার ব্যাংকের লেনদেন করে, তার আবার আরও 10 জায়গা থেকে র মেটেরিয়াল সাপ্লাই নিতে হয়। এই যে আপনি একটা ব্রাশ, সকালবেলা এই ব্রাশের সঙ্গে আপনি যদি কল্পনা করেন কত মানুষের জীবন যুক্ত। আপনি হয়তো দেখবেন যে বাংলাদেশে বছরে 5 কোটি ব্রাশ উৎপাদন হয়। তো এটা একটা সংখ্যা, 5 কোটি ব্রাশ। কিন্তু 5 কোটি ব্রাশের পিছনে, টুথব্রাশ, এটার পিছনে কত মানুষের জীবন, কত মানুষ এটার উৎপাদনের সঙ্গে যুক্ত, কত মানুষ আসলে এটার সাপ্লাইয়ের সঙ্গে যুক্ত, কত মানুষ এটা ইউজ করে, এটার সঙ্গে হেলথের বিষয়ে যুক্ত মানুষের। তো এই যে ছোট্ট একটা সংখ্যা 5 কোটি ব্রাশ, এটার পিছনে কত ইতিহাস। শুধু এটা ব্রাশ না, আপনি একদম সকাল থেকে শুরু করে রাতে ঘুমানো পর্যন্ত, ঘুমাতে যখন বেডশিটে যান, বালিশের কভার, বেডশিট, এটারও একটা বিরাট অর্থনীতি আছে, এটার বিরাট একটা বাজার আছে, বিরাট একটা ফ্যাক্টরি কাজ করে এটার পিছনে, হাজার হাজার ফ্যাক্টরি বাংলাদেশি আছে, সারা বিশ্বে তো আসি ফ্যাক্টরিতে কত মানুষ কাজ করে। এই যে মানুষের জীবন, মানুষের গল্প, এটাই আসলে অর্থনীতি। অর্থনীতি সংখ্যা না, অ্যাকচুয়ালি সংখ্যার আড়ালে বহু গল্প। আর এই যে যেগুলো বললাম, যে ফ্যাক্টরি, কাস্টমস, এরপর সাপ্লায়ার, বায়ার, শ্রমিক, মালিক, এদের যে শৃঙ্খলায় নিয়ে আসা, এদেরকে প্রপার রুলসের মধ্যে চলা, শ্রমিকের অধিকারটা দেয়া, মানুষের হেলথের বিষয়টা দেখা, এরপর কাস্টমস এর সারকরণের ক্ষেত্রে রাষ্ট্রের সেখানে রাষ্ট্রের ইন্টারেস্ট দেখা, এগুলো সবগুলোর মধ্যে আসলে পলিসি দরকার। আপনি যেমনটা বলছিলেন যে অর্থনীতির মধ্যে পলিসি আছে, রাজনীতি আছে, এই জিনিসগুলো আসলে এগুলোর জন্য পলিসি, রাজনীতি অনেক বেশি ইম্পর্টেন্ট। অতএব মানে অর্থনীতির জন্য রাজনীতি, রাজনীতির জন্য অর্থনীতি না, মানে জি জি, আপনার লাইফের জন্য রাজনীতি, লাইফের জন্য পলিসি, আর লাইফটাই আসলে অর্থনীতি। খুবই সুন্দর বলেছেন ভাইয়া। ধন্যবাদ। নয়ন ভাই, সাংবাদিকতার বস্তুনিষ্ঠতা ও পেশাগত নীতিমালা ধরে রাখাটা ঠিক কতটা চ্যালেঞ্জিং বলে মনে হয় আপনার? ধন্যবাদ, এটা খুব কঠিন প্রশ্ন করেছেন। সাংবাদিকরা আমরা যারা কাজ করি, আমি একটু আগে বলছিলাম যে আমরা আসলে জীবন নিয়ে কাজ করি, মানুষের লাইফ কীভাবে ইজি হয়, মানুষ যেসব সমস্যা ফেস করে ওগুলো আমরা তুলে ধরে মানুষকে ভালোভাবে বেঁচে থাকার অধিকার দেওয়ার জন্য আসলে সাংবাদিকতা করি। এক্ষেত্রে বস্তুনিষ্ঠতা খুব ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? বিশেষ করে অর্থনীতি সাংবাদিকতা আরও বেশি ইম্পর্ট্যান্ট, অর্থনীতি এবং ক্রাইম সাংবাদিকতায়। তো আমরা আসলে আমাদের পেশাগত লাইফেই দেখি মানে মানুষ আসলে একজন
একজনেরকে ভালো করার জন্য আরেকজনের এগেনস্টে লিখতে হয়। যেমন আমি একটা ছোট এক্সাম্পলই বলি, যেমন আমাদের বাংলাদেশে আলোচিত কতগুলো অর্থনৈতিক দুর্ঘটনা আছে, কেলেঙ্কারি আছে। যেমন হলমার্ক, আপনি জানেন কিনা জানি না, 2012-13 সালের দিকে হলমার্ক কেলেঙ্কারি নামে একটা বড় কেলেঙ্কারির ঘটনা বাংলাদেশে আলোচিত হয়েছিল। এর আগে 2001-2 সালের দিকে ডেস্টিনির কেলেঙ্কারির কথা আপনি জানেন, যে তো ডেস্টিনি নিয়ে অনেক নিউজ হয়েছে, ডেস্টিনি হলমার্ক নিয়ে অনেক নিউজ হয়েছে। এটা সত্য যে ওই নিউজগুলো বস্তুনিষ্ঠ ছিল, সত্য ছিল। হলমার্ক, ডেস্টিনি, ধরেন হলমার্ক হলো নিউজ হলো হলমার্কের কারণে, হলমার্ক হলো বাংলাদেশের বড় ব্যাংক থেকে লোন নিয়ে ব্যাংকগুলোকে শেষ করে দিল, ব্যাংকে অনেক মানুষের ডিপোজিট আছে সেগুলো নিয়ে নিচ্ছে। আবার অন্যদিকে হলমার্কে প্রায় 10-15 হাজার মানুষের কর্মসংস্থান ছিল, মানুষ হলমার্কের বিভিন্ন ফ্যাক্টরিতে চাকরি করতো। এই যে নিউজটা হলো, এই নিউজটার ফলে সরকার ব্যবস্থা নিল, কোম্পানির রেপুটেশন নষ্ট হয়ে গেলো, কোম্পানির বিজনেস শেষ হয়ে গেলো, 15 মানুষের কিন্তু কর্মসংস্থান শেষ। ইন দ্য মিন টাইম যদি এই নিউজটা বস্তুনিষ্ঠ না হইতো, তাহলে আপনার একটা ভুল নিউজের কারণে 15 মানুষের লাইফ শেষ হয়ে যেতে পারতো। তো ভুল নিউজের কারণে এমন ঘটনা ঘটেছে বাংলাদেশে, সেটাও আছে। যেমন আমাদের পদ্মা সেতু নিয়ে বলা হয় যে পদ্মা সেতু ওয়ার্ল্ড ব্যাংকের ইনভেস্টমেন্ট। ওয়ার্ল্ড ব্যাংক অভিযোগ করছে যে পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ আসছে। পদ্মা সেতু, তখন তো পদ্মা সেতু শুরু হয়নি, আমাদের পদ্মা সেতুর কাজ শুরু হওয়ার আগেই অভিযোগটা উঠছে। এটা সংবাদ মাধ্যমে উঠছে। বলা হচ্ছে যে সংবাদ মাধ্যমের এই নিউজটা বস্তুনিষ্ঠ ছিল না, ফলে ওয়ার্ল্ড ব্যাংকে আমাদের বিদেশি বিনিয়োগ আসার কথা থাকলেও বিদেশি বিনিয়োগটা আসলো না। আমরা নিজেদের অর্থায়নে পদ্মা সেতু করলাম, যেটার রেশ আসলে আমরা বহুদিন ধরে টানছি, এখনও আমাদের টানা লাগছে। কারণ আমাদের পদ্মা সেতু করতে গিয়ে আমাদের প্রায় 30,000 কোটি টাকা ঋণ করতে, মানে অভ্যন্তরীণ সোর্স থেকে দেওয়া লাগলো, যেটার কারণে আমাদের অন্যান্য ডেভেলপমেন্ট আটকে গেলো এবং হলো আমাদের গ্রামীণ উন্নয়নে আটকে গেলো। এতে মানুষের জীবনমান নষ্ট হলো। এই যে বস্তুনিষ্ঠটা ইম্পর্ট্যান্ট, এখানে নীতিমালা ইম্পর্ট্যান্ট। তো সুনির্দিষ্ট নীতিমালা থাকা জরুরি, আবার সেটা বাস্তবায়ন করা বেশ চ্যালেঞ্জ। কেন চ্যালেঞ্জ? আমি আরেকটা ছোট্ট এক্সাম্পল দিই। ছাগল মতিউর নামে আপনারা হয়তো জেনেছেন, 2024 সালে অনেক আলোচিত ঘটনা। 23 সালের শেষ দিকে শেখ হাসিনার শেষ সময়টা, এটা শেখ হাসিনার পতনের পেছনে এটা একটা কারণ। যেমন আমাদের বলা আছে যে আমাদের নির্দিষ্ট ডকুমেন্টস পাওয়ার আগে আমরা কোনো নিউজ করতে পারবো না, প্রুফ হওয়ার আগে আমরা কোনো নিউজ করতে পারবো না। যেমন ছাগল মতিউরের মানে কাস্টমস অফিসার মতিউর রহমানের করাপশন কিন্তু এখনও প্রুফ না, ওনার বিচার এখনও চলমান হাইকোর্টে। দুর্নীতি দমন কমিশন তারা অভিযোগ অনুসন্ধান করে ফাইল জমা দিয়েছে রিপোর্টে। হাইকোর্ট থেকে ডিসাইড হবে উনি কি আসলে দুর্নীতিবাজ না দুর্নীতিবাজ নয়। কিন্তু তার আগে আমরা আসলে প্রচুর নিউজ করেছি যে উনি দুর্নীতি করেছে, ওনার এত টাকা, উনি টাকাও তো প্রুফ না, কারণ টাকাটা হাইকোর্ট ইনকাম ট্যাক্সের মাধ্যমে প্রুফ করে আসবে, তারপর এটা অ্যাকচুয়ালি নিউজ হবে। কিন্তু যখন অন্য মিডিয়া করে দিচ্ছে, এটা যখন সরকার আসলে গোয়েন্দা সংস্থা সরবরাহ করছে বা সরকারই জানিয়ে দিচ্ছে যে সে এত টাকা দুর্নীতি করছে, তাকে আমরা গ্রেপ্তার করছি, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে, তখন আমরা কিন্তু তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দিয়ে নিউজ করছি, একের পর এক সবাই নিউজ করছে। যখন প্রথম আলো নিউজ করে, ডেইলি স্টার নিউজ করে, কারণ আপনি সেকেন্ড সারির পত্রিকা আপনাকে করতে হবে, অথবা সেকেন্ড সারির যদি 10টা পত্রিকা করে, তখন প্রথম আলো ডেইলি স্টারেরও এই স্রোতের সঙ্গে থাকতে গিয়ে নিউজ করতে হচ্ছে, তাকে নীতিমালা ব্রেক করে নিউজ করা লাগছে। কারণ হলো এই ট্রেন্ডের সঙ্গে তার থাকতে হবে। অ্যাকচুয়ালি এখনও কিন্তু প্রুফ না মতিউর রহমান করাপ্টেড কিনা বা সে আসলে দুর্নীতি করেছে কিনা। হয়তো 1 বছর পরে এমনও হইতে পারে যে দুদক বলবে যে তার আমরা কোনো দুর্নীতির প্রমাণ পাইনি, তার সব সম্পদ লিগাল, তখন আমাদের সব নিউজ কিন্তু ভুল প্রমাণিত হবে। ভুল প্রমাণিত হইলে সেটা আর কেউ জানবে না যে আমাদের নিউজ ভুল প্রমাণিত হলো। এই যে আমাদের নীতিমালা আছে কিন্তু আমরা আসলে করতে পারি না, তারপর আমরা করি। তো এটাই হয় সবসময়। আবার এটা হওয়ার মাধ্যমে আরেকটা বড় ঘটনাও ঘটছে যে আমরা একটা কর্তৃত্ববাদী শাসন থেকে বেরোয় আসতে পারছি, সেটা এটার পিছনে ভূমিকা রাখছে। তো আপনি ভালো মন্দ দুইটা দিকই বলতে পারবেন যে আপনার নীতিমালা রাখা চ্যালেঞ্জ আছে, আবার আপনার চ্যালেঞ্জকে সেটা বজায় রেখে চলাটাও কঠিন হচ্ছে। এই অর্থনীতির খবরগুলা সাধারণ মানুষ অনেক জটিল মনে করে অনেক সময়। আপনি সেটাকে কিভাবে দেখেন, কিংবা আপনারা কিভাবে সেটাকে সহজ করে তোলেন? খুব ভালো প্রশ্ন করেছেন। আসলে অর্থনীতির খবর বলতে একটা ভুল ধারণা এটা মানুষের কাছে, যে অর্থনীতির খবর বলতে কঠিন। এটা ঠিক, সংখ্যাগুলো কঠিন। আমি একটু আগে আমি যেভাবে বর্ণনা করেছিলাম এতে কঠিন মনে হওয়ার কিছু নাই। সংখ্যাগুলো কঠিন, যেমন আমি বলছিলাম 5 কোটি ব্রাশ, এটা খুব কঠিন সংখ্যা। কয়েকদিন আগে বাজেটগুলো, এটা খুবই কঠিন একটা সংখ্যা, যে আমাদের 9,24,000 কোটি টাকার বাজেট দিয়ে আমাদের কী হবে, 9,24,000 কোটি টাকা কী। কিন্তু এটার আড়ালে মানে এটা আসলে কঠিন না, এটা আসলে সহজ। এটা 9,24,000 কোটি টাকা, এটা মানুষেরই। তো এই 9,24,000 কোটি টাকা সরকার কোথা থেকে পাবে, এই টাকাটা কোথায় যাবে? যেমন আপনি যে ইউনিভার্সিটিতে পড়েন, আপনার এই বাজেটটা আসে, সেটাও কিন্তু এখান থেকে আসে।
এই বাজেটটা যদি 9,24,000 কোটি টাকা নয় কম হইতো, তাহলে আপনার এখান থেকে বাজেট কমে যেত, জি। আপনার জীবনে এরা হিট করতো। আমি যখন লিখি যে ঢাকা ইউনিভার্সিটির বাজেটটা তো কমে গেছে, তখন এটা আপনার কাছে কোনো আকর্ষণ হয় না। আমি যদি লিখি যে এবছর ঢাকা ইউনিভার্সিটির গবেষণা ছাত্রছাত্রীদের পিছনে ব্যয় কম করতে হবে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, তখন কিন্তু আপনার কাছে হিট করবে যে কেন কম করতে হবে, দেখি কী বিষয়। এটা হলো সংখ্যা না লিখে আমি আসলে আপনার লাইফ নিয়ে লিখলাম। তখন সেটা বেশি বোধগম্য। বেশি বোধগম্য না, এটাই বোধগম্য, মানুষ এটাই চায়। আপনি আসলে সেটা আপনার সরাসরি লাইফে হিট করবে এবং সেটা আপনি দেখতে চাইবেন। তো সাংবাদিকতা, অর্থনৈতিক সাংবাদিকতা এখন আসলে এই লেভেলেই চলে গেছে। একটা সময় ছিল শুধু সংখ্যা লিখতো যে ঢাকা ইউনিভার্সিটির বাজেট কমে গেছে, তো এখন আর সেটা নিউজ না ঢাকা ইউনিভার্সিটির বাজেট কমে গেছে। এখন নিউজ হলো যে এবছর ঢাকা ইউনিভার্সিটি গবেষণা খাতে কম ব্যয় করতে পারবে, বা এবছর ঢাকা ইউনিভার্সিটি তার শিক্ষার্থীদের পিছনে কম খরচ করতে পারবে। এভাবে আমরা এখন লিখি এবং এটাই আসলে এখন অর্থনীতির রিপোর্টিং। এই ডিজিটাল যুগে একজন বিজনেস রিপোর্টার হিসেবে আপনার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং কি মনে হয়? তো সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল মিডিয়ার যুগে আমার কাছে আসলে এটাকে কোনো চ্যালেঞ্জ মনে হয় না, এটাকে আমাকে অপরচুনিটি মনে হয়। কেন অপরচুনিটি মনে হয়? তো মানুষজনের কাছে আসলে আগে আমি পৌঁছাইতে পারতাম না, এখন আমি পৌঁছাতে পারছি প্রথমত। দ্বিতীয়ত এই যে লাইফকে অর্থনীতির সঙ্গে কানেক্ট করা, সেটা আরও ইজি হচ্ছে। আমি বাজেটকে আমি হয়তো আগে নিউজে লিখলে একটা 3,000 ওয়ার্ডের একটা নিউজ লিখতাম, পুরো বাজেটকে আমি হয়তো সংখ্যা দিতে গিয়ে আমি বর্ণনা করতে পারতাম না। সো এখন ডিজিটাল মিডিয়ার যুগ আসাতে আমি ছোটো ছোটো করে কোন জিনিসটা আমার লাইফে কতটুকু হিট করবে সেটা আমি এখানে দিতে পারছি। জি। মানুষজনও আসলে এটা অর্থনীতির এই সেন্সটার ফলে মানুষের লাইফে কি হিট করতেছে এটাও মানুষজন সোশ্যাল মিডিয়ায় লিখছে, সেখান থেকে আমি আইডিয়া পাচ্ছি যে অ্যাকচুয়ালি আসলে এটার ইম্প্যাক্টটা কী হচ্ছে, সেটা আমি পাচ্ছি। যেমন ধরেন সাবানের উপরে কর আরোপ হইলো, তো সাবানের উপর কর আরোপ হইলো, এটা আসলে পত্রিকায় লিখলে গ্রামের যে রিক্সা চালক বা হলো গ্রামের যে কৃষক, সে জানতোই না। কারণ কৃষকের ছেলে হয়তো সোশ্যাল মিডিয়া ইউজ করে, সে হয়তো দেখতে পাচ্ছে যে সে যে সাবানটা ব্যবহার করে সেটার উপরে কর আছে, সরকারকে কর দিতে হয়। তো এই যে মানুষের লাইফের সঙ্গে রিলেট করা সোশ্যাল মিডিয়ার কারণে সেটা অনেক বেশি বেড়েছে, এবং হলো আমরা আমাদের নিউজটা করে মানুষের কাছে বেশি মানুষের কাছে পৌঁছাতে পারছি, সেটা আমাদের জন্য একটা প্রাপ্তির জায়গা। ভাইয়া, এখন যারা নতুন সাংবাদিকতা পেশায় আসতে চায়, যে সকল স্টুডেন্টরা, তাদের জন্য আপনার কি কোনো উপদেশ আছে কিনা? ধন্যবাদ। আমি আসলে উপদেশ দেওয়ার মতো মানুষ না, আমি আসলে উপদেশ দিতে পছন্দ করি না। তবে সাংবাদিকতায় যারা আসতে চায় তাদেরকে ওয়েলকাম, সাংবাদিকতায় আসা দরকার। কারণ হলো বাংলাদেশ আপনি জানেন যে এখন ডেভেলপমেন্ট স্টেজে আছে। তো একটা দেশ যখন ডেভেলপমেন্ট স্টেজে থাকে তখন অনেক করাপশন হয়, তো অনেক বেস্টেড গ্রুপ থাকে এখানে, সবাই আসলে সুবিধা নিতে চায়। যেহেতু ডেভেলপমেন্ট, সবাই তাকে ডেভেলপ করতে চায়, দেশের ডেভেলপমেন্ট হবে, আমারও ডেভেলপমেন্ট হবে। যে আমার ডেভেলপমেন্ট হওয়া দরকার, আমার উন্নয়ন হওয়া দরকার, এই জন্য সবাই আসলে এই ডেভেলপমেন্টের কাজ থেকে টাকা খাইতে চায় সবাই। সেখানে অনেক করাপশন তৈরি হয়, সেখানে অনেক অনিয়ম হয়। তো এই অনিয়মগুলো রোধ করে ডেভেলপমেন্টটা আসলে একদম পিওর করার জন্য এখানে সাংবাদিকতার অনেক বড় ভূমিকা আছে, এই জন্য সাংবাদিকতা আসা দরকার। কিন্তু আমরা দেখছি আসলে সাংবাদিকতায় খুব বেশি মেধাবীরা আসে না এখন। স্কিল প্রয়োজন, মেধাবী খুব পরিশ্রমী মানুষজন দরকার, সেটা খুব কম মানুষজন চয়েস করে, খুব কম মানুষ সাংবাদিকতা আসে। কিছু আসে অ্যাক্সিডেন্টালি, অন্য কোথাও জব হয় না, সাংবাদিকতা পড়াশোনা করছে, অন্য কোথাও জব হয় না, পরে সাংবাদিকতায় ঢুকে যায়, বড় ভাইরা আসে সেভাবে আসে। শুরুতেই কেউ যদি ফ্যাশন নিয়ে সাংবাদিকতায় আসে, সবাই ভালোও করে। সাংবাদিকতায় লাইফ এখন কিন্তু খারাপ নয়, এখানে ভালো স্যালারি আছে, ভালো ভালো প্রতিষ্ঠান আছে, বড় বড় কর্পোরেটরা এখানে ইনভেস্ট করেছে। তো সব মিলিয়ে কেউ সাংবাদিক হইতে চাইলে তার জন্য বেশ ভালো অপরচুনিটি আছে, ডেডিকেটেডলি কাজটা করতে হবে। এবং আপনি যেটা বলছিলেন যে ডিজিটাল মিডিয়াতে অ্যাডপ্ট করার মতো স্কিল তাকে অর্জন করতে হবে, ডিজিটাল মিডিয়াকে অপরচুনিটি হিসেবে নিতে হবে। আর এই যে ডেভেলপমেন্ট স্টেজে যে করাপশন হয় সেটাকে চ্যালেঞ্জ করার মানসিকতা থাকতে হবে। ধন্যবাদ ভাইয়া। আমরা এখন একটা র্যাপিড ফায়ার রাউন্ড খেলতে পারি। শিওর। আচ্ছা বলেন, খবর পড়েন নাকি রিপোর্ট লিখতে বেশি ভালো লাগে? রিপোর্ট লিখতে বেশি ভালো লাগে। ডেস্কে কাজ নাকি ফিল্ড রিপোর্টিং? ফিল্ড রিপোর্টিং। ইকোনমি নাকি পলিটিক্স, কোনটা বেশি ভালো লাগে? ইকোনমিক্স। গ্রেট। ব্রেকিং নিউজ নাকি এক্সক্লুসিভ স্টোরি? এক্সক্লুসিভ স্টোরি। সূত্র নাকি ডেটা, কোনটার উপর বেশি ভরসা আছে আপনার? ডেটা। ধন্যবাদ। সংখ্যার আড়ালে লুকিয়ে থাকা গল্পগুলো এবং আপনার সাংবাদিক হিসেবে অভিজ্ঞতাগুলো আমাদের সামনে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকে ধন্যবাদ। জি। আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই দর্শক। দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো অতিথি নিয়ে। ধন্যবাদ।